শুরুতেই আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাওয়া যায়, যার নাম জেইরিম। জেইরিম সেই সময় ছুটতে ছুটতে চলে আসে হসপিটালে, কারণ হসপিটালে ওর বাবা ভর্তি রয়েছে। জেইরিমের বাবার অবস্থা ভীষণ খারাপ, সেই জন্য জেইরিম অনেক চিন্তা করতে থাকে। সেই হসপিটালের রুমের ভেতরই জেইরিমের বড় দুজন সৎ দিদি দাঁড়িয়েছিল। এই মোটু দিদিটার নাম হচ্ছে হোয়াজিন, আর এই দিদিটার নাম হচ্ছে সুজিন। জেইরিমের বাবা সেই সময় ইশারা করে জেইরিমকে কাছে ডাকে, আর তারপর কানে কানে কিছু একটা কথা বলতে থাকে। আর কথাটা বলা হয়ে গেলেই সাথে সাথে জেইরিমের বাবা তক্ষুনি মারা যায়, যেটা মেনে নেওয়া জেইরিমের জন্য অনেক কষ্টকর ছিল। এরপর জেইরিম সহ ওর পুরো পরিবার জেইরিমের বাবার শেষ কার্য সম্পন্ন করে। এটা হচ্ছে জেইরিমের সৎ মা, যে ভীষণ কান্না করছিল। জেইরিম নিজের মনকে বোঝাতে থাকে যে যাই হয়ে যাক না কেন, কান্না করলে চলবে না। ও যদি কান্না করে তাহলে পুরো পরিবার ভেঙে পড়বে। তখনই 20 বছর আগেকার ঘটনা দেখানো হয়। জেইরিমের বাবা সেই সময় সবাইকে ক্যারাটে শেখাতো। এরকমই একদিন জেইরিমের বাবা যখন ক্যারাটে শেখাচ্ছিল, সেখান থেকেই জেইরিমের সৎ মা দৌড়চ্ছিল। আর এভাবেই জেইরিমের সৎ মায়ের সঙ্গে জেইরিমের বাবার প্রথম দেখা হয়। আর প্রথম দেখাতেই দুজনের মধ্যে লাভ অ্যাট ফার্স্ট সাইটও হয়ে যায়, আর এইভাবেই ওরা দুজনে প্রেমে পড়ে যায়। জেইরিম তখন ভীষণ ছোট ছিল, ওর বয়স ছিল মাত্র 5। আসলে জেইরিম জন্মানোর পরেই ওর নিজের মা মরে গিয়েছিল। এরপরে জেইরিমের সৎ মা তার আগের স্বামীর যে দুটো মেয়ে ছিল তাদেরকে নিয়ে চলে আসে জেইরিমের বাবার বাড়িতে, যেটা জেইরিমের একদম পছন্দ ছিল না। ওরা আসার পর থেকে জেইরিমের সৎ মা সবসময় জেইরিমের বাবাকে একদম নিজের করে নিয়েছিল। আর জেইরিমের 2 সৎ দিদি ওরাও নিজেদের পছন্দ মতো খাবারগুলো খেয়ে নিত, জেইরিমের জন্য পড়ে থাকতো যেগুলো খেত না। প্রেজেন্টেশন দেখানো হয় যখন সবাই মিলে বাড়িতে এসে খেতে বসেছে। জেইরিমের মায়ের মনটা খুবই খারাপ। তখনই ওদের কথায় জানা যায় যে জেইরিমের মা আসলে প্রেগনেন্ট হয়েছে এই বয়সে এসে। আর এই বয়সে এসে প্রেগনেন্ট হওয়ার কথা শুনেই জেইরিমের বাবা একেবারে অবাক হয়ে হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে। জেইরিমের মা তখন অনেক কান্নাকাটি করছিল, আর এটা দেখে জেইরিমের মনটাও খারাপ লাগছিল। এরপরে জেইরিম তার নিজের বাবার ঘরে চুপি চুপি ঢুকে পড়ে, আর সেখানে একটা ড্রয়ার খোলে। আসলে হসপিটালে জেইরিমের বাবা জেইরিমের কানে কানে বলেছিল, আমার ঘরের সেকেন্ড ড্রয়ারে আমি তোর জন্য একটা গিফট রেখে গেছি। আর সেই রেখে যাওয়া গিফটটা খোঁজার জন্যই জেইরিম এখানে এসেছে। জেইরিম তখন ওই ড্রয়ারটা ভালো করে ঘেটে ঘুটে পেয়ে যায় একটা কাগজ। সিওল শহরে নতুন করে একটা সোশ্যাল ক্লাব চালু হচ্ছে, আর সেখানে ম্যানেজার পদে যোগ দেওয়ারই কাগজ এটা। ওর পেছনে জেইরিমের বাবা কিছু কথা লিখে গেছে, সেটা হচ্ছে জীবনে বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই, সবকিছু শর্টকাটে করতে হয়। এখানে ম্যানেজার হয়ে জয়েন করে যা, তারপর বড়লোক একটা ছেলেকে বিয়ে করে জীবনে সুখী হয়ে যাবি। আমি জানি তুই একা কোনোদিনও বড়লোক হতে পারবি না, তোর সেই ক্ষমতা নেই, তাই বলছে এটা বড়লোক ছেলেকে বিয়ে করে নে। এই লেখাগুলো দেখে জেইরিম তো একেবারে অবাক হয়ে যায়, আর খুব রাগ হয় ওর বাবার ওপর। মানে ওর বাবা মরে গিয়েও ওকে অপমান করতে ছাড়েনি, মানে জেইরিমের দ্বারা কিচ্ছু হবে না। এরপরে সেই চুংদাম সোশ্যাল ক্লাব দেখতে পাওয়া যায়, আর সেইখানেই রয়েছে হোয়াইট প্রিন্স, মানে আমাদের গল্পের নায়ক মুন চামিন। চামিন প্রচণ্ড মজার মানুষ, মানে সবার সঙ্গে মজা করে কথা বলাটাই হচ্ছে ওর কাজ। আর সাথে করে একটা ছাতা নিয়ে সব সময় ঘুরে বেড়ায়। ও মনে করে এই ছাতাটা থাকলে ওর কখনো কোনো বিপদ হবে না, সেই জন্য ঘরের বাইরে ভেতরে সব জায়গায় ছাতা খাটিয়ে হাঁটতে থাকে। শুধু তাই নয়, এই যে নতুন সোশ্যাল ক্লাবটা রয়েছে এটাতে ও সেরকমভাবে কাজে মনও দেয় না। ওর যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ইয়ং, সে ওকে অনেকভাবে বুদ্ধি দেয়, কিন্তু ও বিশেষ মাথা ঘামায় না তাতে। আর কিছুদিন পরেই এটার ওপেনিং রয়েছে, আর সেই জন্য এখানে বেশ কিছু এমপ্লয়ির দরকার। এরপরে জেইরিম চলে যায় ওর ছোটবেলাকার মানে নিজের খুব প্রিয় একটা বন্ধুর সঙ্গে একটা জায়গায় ড্রিঙ্ক করতে। এর নাম হচ্ছে জিওং, যে জেইরিমের সব থেকে ভালো বন্ধু, যার সঙ্গে জেইরিম মন খুলে কথা বলতে পারে, নিজের সুখ দুঃখের সমস্ত কথা আলোচনা করতে পারে। আর জিওং সে সবসময় জেইরিমকে প্রত্যেকটা সিচুয়েশনে সাপোর্ট করে আসে। জেইরিম সেই সময় বলছিল ওর বাবার উপর অনেক রেগে আছে ওই লেখাগুলো লিখেছে বলে। জেইরিম বলে, তবে আমার বাবা একটা ঠিক কথা বলেছে, একটা বড়লোক ছেলেকে বিয়ে করলে জীবন কিন্তু সেটেল হয়ে যাবে।
কিন্তু জিয়ং জানে যে একটা বড়লোক ছেলেকে বিয়ে করব বললেই তো আর বিয়ে করা হয়ে যায় না। পরের দিন সকাল হয়ে গেলেই জেরিম যখন ঘুম থেকে ওঠে, জিয়ং ওকে ফোন করে আর বলে যে ওর একটা ফ্রেন্ডের আজকে বিয়ে রয়েছে, সেই বিয়েতে ও ইনভাইটেড। তো জেরিম যদি চায় তো সেই বিয়েতে যেতে পারে, কারণ বিয়েটা হবে সিওল শহরের সব থেকে বড় সোশ্যাল ক্লাব চুংদামে। তো এটা শোনার পরে জেরিম যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর জেরিম চলে আসে সেই চুংদাম সোশ্যাল ক্লাবের সামনে, আর সেখানে এসে ও তো একেবারে হাঁ হয়ে যায়, মানে এত বড় একটা সোশ্যাল ক্লাব ও আগে কখনো দেখেনি। আর সেই সোশ্যাল ক্লাবেই ছাতা মাথায় দিয়ে হাজির হয়ে যায় চামিন। যেহেতু এই সোশ্যাল ক্লাবটা ওর নিজের, তাই এখানে যতগুলো বিয়ে হয় ও মাঝে মাঝে আসে সেগুলো অ্যাটেন্ড করতে। এরপরে সেই বিয়ে শুরু হয়ে যায়, আর ওখানে বসেছিল জেরিমের সঙ্গে জিয়ং। সেই মেয়েটা আজকে বাবার হাত ধরে বিয়ে করতে আসছে। এটা দেখে জেরিম তখন কল্পনা করে যে ও এরকম ওর বাবার হাত ধরে বিয়ে করছে। দৃশ্যটা কতটাই না সুন্দর, কিন্তু সেই ইচ্ছে তো আর জেরিমের কোনোদিনই পূরণ হবে না, কারণ ওর বাবা তো বেঁচেই নেই। এই সব ভুলভাল চিন্তা করে জেরিমের মনটাও খারাপ হয়ে যায়। সেই বিয়ের আসরেই চলে আসে চামিন, আর ও দূর থেকে বিয়েটা দেখতে থাকে। যখন খুব সুন্দরী কোনো মেয়ে চামিনের দিকে তাকিয়ে হাই হ্যালো করতে যায়, চামিন তখন প্রত্যেকটা মেয়েকে একটা পাথরের রূপে দেখে। মানে ওর কাছে একটা মেয়ে যা, একটা পাথরও তাই, মানে আলাদা করে সুন্দরী মেয়ের ওর জীবনে কোনো দাম নেই। কিছুক্ষণ পরে বিয়ে শেষ হয়ে গেলে চামিন তখন একটা রুমাল দিয়ে ওর ছাতাটা পরিষ্কার করছিল। ওর যেই ছাতাটা রয়েছে সেটাকে চামিন অনেক ভালোবাসে। ছাতাটা পরিষ্কার হয়ে গেলে সেই রুমালটা ও টেবিলে রেখে দেয়, আর হঠাৎ একটা হাওয়ায় সেই রুমালটা ওখান থেকে উড়ে যায়। তবে চামিনের এতে বিশেষ কিছু যায় আসে না, কারণ ওর কাছে তো অনেক টাকা আছে, এরকম রুমাল ও অনেক কিনতে পারবে। কিন্তু সেই রুমালটা উড়ে সোজা চলে আসে জেরিমের মুখের ওপর। জেরিম তো বুঝতে পারে না এই রুমালটা কোথা থেকে এসেছে, তবে হাতে নিয়ে জেরিম বুঝতে পারে রুমালটা অনেক দামি। তাই ও সেটাকে নিজের গলায় বেঁধে নেয় আর খুব খুশি হয়ে যায় এরকম একটা দামি রুমাল পেয়ে। এরপর জেরিম যখন পুরো পরিবারের সঙ্গে একসঙ্গে খেতে বসেছিল, তখনই ওর মনে পড়ে যায় যে ওর বাবার ফিউনারেলের দিন একটা লোক জেরিমকে বলেছিল যে তোমার বাবা আমার থেকে অনেক টাকা ধার নিয়েছে, তাই তোমাদেরকেই সেই টাকা এখন শোধ করতে হবে। এটা শুনে সেদিন জেরিম তো অনেক অবাক হয়ে গিয়েছিল, আর তারপর বলেছিল আমি আস্তে আস্তে শোধ করে দেব। এইদিকে জেরিম এখন কোনো চাকরি বাকরি করে না, তাই ওকে টাকা শোধ করার জন্য এখন একটা চাকরি করতে হবে। কিছুক্ষণ পরে জেরিমের পুরো পরিবার জানতে পারে যে ওদেরকে এই মুহূর্তে এই বাড়িটা ছেড়ে দিতে হবে, কারণ জেরিমের বাবা এই বাড়িটাকে বন্ধক দিয়ে নাকি অনেক অনেক টাকা নিয়েছে, তাই ব্যাংকের লোকেরা এসেছে বাড়িটাকে নিয়ে যেতে। এই জন্য জেরিমের যে মোটা দিদি হুয়াজিন সে বাড়িতে এসে অনেক ঝামেলা করতে থাকে, কারণ এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। জেরিম তারপর নিজের সমস্ত জিনিসপত্রগুলো নিজের ঘরে এসে যখন গোছানো শুরু করে, ওখানেই ও দেখতে পেয়ে যায় ওর পুরনো একটা আঁকা খাতা। জেরিম ছোটবেলা থেকে খুব সুন্দর ছবি আঁকতে পারত, কিন্তু পয়সার অভাবে সেই ছবি আঁকাটা কন্টিনিউ করতে পারেনি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 2015 সালে জেরিম একটা আঁকার স্কুলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করত, আর সেখানে বসে বসেই ও বাকিদের থেকে দেখে দেখে আঁকা শিখত। ওর সুন্দর আঁকার হাত দেখে সেই স্কুলের একজন প্রফেসর ওকে বলেছিল স্কুলে জয়েন হতে আর পরীক্ষা দিতে 1 লাখ টাকা লাগবে। ও যদি পরীক্ষাটা দিয়ে নেয় তাহলে জেরিম আঁকা শেখাতে পারবে, এরকম একটা স্কুলও খুলতে পারবে, তাতে করে ও টাকাও রোজগার করতে পারবে। কিন্তু সেদিন শুধুমাত্র টাকার অভাবে জেরিম সেটা করতে পারেনি, আর সেই আক্ষেপ জেরিমের মনে আজও রয়ে গেছে। তারপরে নিজের সমস্ত আঁকার যেসব স্মৃতি রয়েছে সেই সব কিছু একটা প্লাস্টিকের ভেতরে ও রেখে দেয়, আর তারপর বাড়ির বাইরে চলে আসে ওগুলো ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় জেরিমের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও কি আর করবে। এরপর ওদের পুরো পরিবারটা চলে আসে একটা কম দামি ভাড়া বাড়িতে, কারণ ওদের কাছে তো খুব বেশি ইনকাম নেই, তাই তারা একটা কম দামি বাড়িতে চলে আসে যেখানে রুমের সংখ্যাও ভীষণ কম। সেখানে জেরিমকে ওর যে মোটা দিদি হুয়াজিন ওর সঙ্গে থাকতে হবে। হুয়াজিন বলে আমি বিছানায় শোবো আর তুই মেঝেতে শুবি। জেরিমের তো এটা ভেবেই সব থেকে বেশি মন খারাপ হয়ে যায় যে ওকে এই মোটা দিদির সঙ্গে রুম শেয়ার করতে হবে। এরপর জেরিমের সৎ মাকে দেখতে পাওয়া যায় ও আসলে একজন বেলি ডান্সার, আর ও বেলি ডান্স শেখায় অনেককে। এইরকমই বেলি ডান্স করতে করতে হঠাৎ করেই জেরিমের মা অজ্ঞান হয়ে যায়।
এই খবর পেয়ে জেরিম তাড়াতাড়ি চলে আসে হাসপাতালে ওর মায়ের সঙ্গে দেখা করতে। জেরিমের মা যেহেতু প্রেগনেন্ট তাই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জেরিমের যে বড় দিদি সুজিন সে একজন ডাক্তার আর সেই তার মায়ের দেখাশোনা করছিল এতক্ষণ। জেরিম তখন কল্পনা করে যে ওর মায়ের যখন একটা বাচ্চা হয়ে যাবে সেই বাচ্চাটাকে জেরিমকেই সামলাতে হবে, কারণ ও জানে যে ওর বড় দুটো দিদি একেবারে অকম্মা, তারা কেউই এই বাচ্চাটার কোনো দায়িত্ব নেবে না। আর জেরিমের মায়েরও যেহেতু বয়স হয়েছে তাই সেও সারাদিন বিছানায় শুয়ে থাকবে, তাই সমস্ত দায়িত্ব জেরিমকেই নিতে হবে। এইসব দিনগুলোর কথা ভাবলেই জেরিমের যেন প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। মানে ও কোনোভাবেই চায় না এই দিনগুলো ওর জীবনে আসুক, তাই যা হোক করে ওকে একটা চাকরি জোগাড় করতেই হবে, একটা বড় লোককে বিয়ে করে তবে এই বাড়ি থেকে ও বেরোতে পারবে, না হলে ওর দ্বারা এটা সম্ভব হবেই না। তখনই জেরিমের মনে পড়ে যায় ওর বাবার রেখে দেওয়া সেই ম্যানেজার পদের কাজের চাকরিটা, যেটা ছিল চুংদাম সোশ্যাল ক্লাবে। সেখানে ইন্টারভিউয়ের আর মাত্র 30 দিন বাকি আছে। ইন্টারভিউ দিতে যাবে বলে জেরিম তখন আলমারি থেকে একটা ব্লেজার বার করে আর সেটা পরে দেখে যে ওটা ওর গায়ে অনেক টাইট হচ্ছে। জেরিম ভাবে ও হয়তো আগে থেকে একটু বেশি মোটা হয়ে গেছে, সেই জন্য ও যাতে এই ব্লেজারটা পরে ইন্টারভিউ দিতে পারে তাই পরের দিন থেকেই ও যোগা শুরু করে যাতে ও রোগা হতে পারে। কিন্তু যোগাতে কাজ না হলে ও জিম করা শুরু করে, মানে রোগা হওয়ার জন্য যত রকম চেষ্টা জেরিম সমস্ত কিছু করে ফেলে, এরপর জিমনাস্টিকও করে ফেলে। আর এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে ও ব্লেজারটা যখন আবার গায়ে পরে দেখে এবার ব্লেজারটা কিন্তু গায়ে ঢুকে গেছে, যেটা দেখে জেরিম তো দারুণ খুশি হয়ে যায়। কিন্তু ওই ব্লেজারটা ওর গায়ে এতটাই বেশি টাইট হয় যে ব্লেজারটা তখনই সাথে সাথে ছিঁড়ে যায়, যেটা দেখেও তো একেবারে অবাক হয়ে যায়। তখনই জেরিম জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে নেয়, এবার ওকে না খেয়ে থেকে রোগা হতে হবে। এরকমই পুরো 2 দিন হয়ে যায়, ও কিচ্ছু খায় না, আর কিছু না খেয়ে ও শরীরে আর কোনো জোরও থাকে না, কথাও বলতে পারে না আর হাঁটতে চলতেও পারে না, না খেয়ে এমন অবস্থা হয়ে যায়। কিন্তু যখনই রাত হয়ে যায় চুরি করে ওর ফ্রিজে চলে যায় আর সেখান থেকে খাবার বের করে খেয়ে ফেলে। আর এরকমভাবে খাবার খাওয়ার সময় ওর বড় যে মোটা দিদি ওয়াজিন তার কাছে ধরাও পড়ে যায়। তারপরে ওরা দুজন মিলে দারুণ করে কষিয়ে একটা রেসিপি বানায় আর দুজন মিলে একসঙ্গে বসে সেটা হেব্বি করে খেতে থাকে। আজকেই দেখতে দেখতে সেই ইন্টারভিউ দিনটা চলে আসে, তাই সকালবেলায় জেরিম একটু মেকআপ শেকআপ করতে থাকে আর নিজেকে বলতে থাকে আজকে ইন্টারভিউতে ওকে পাস হতেই হবে। ইন্টারভিউ দিতে যাবে বলে জেরিম ওর বড় দিদি সুজিনের থেকে একটা ড্রেস ধার নিয়ে সেটা পরে নেয় আর যাওয়ার সময় সুজিনেরই একটা খুব সুন্দর জুতো পরে নেয়, আর তাতে করে ওকে কিন্তু দেখতে সত্যি সত্যি খুব সুন্দর লাগছিল আর ও এটা নিজে খুব ভালো করে ফিলও করতে পারছিল। সেই জন্য ও যখন সুন্দর করে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল ও নিজেকে সিন্ডারেলা ভাবতে শুরু করে, এতটাই সুন্দরী হয়ে গেছে ও। অন্যদিকে চামিনকে দেখা যায় ও সেই সময় অফিসের ভেতরে ছিল আর ওর কাছে ইন্টারভিউ লিস্ট চলে আসে আজকে কারা কারা আসবে। এরপরে জেরিমকে দেখা যায় ও চলে আসে সেই চুংদাম সোশ্যাল ক্লাবের ভেতরে। সিঁড়ি থেকে জেরিম যখন উঠছিল তখনই ওর বন্ধু জিওং ওর সঙ্গে ভিডিও কলে কথা বলে। জিওং ওকে অনেক অনেক সাহস দিতে থাকে যেন আজকের ইন্টারভিউটা জেরিম পাশ করে যায়। জেরিম তখন জুতোটা দেখতে গিয়ে হঠাৎ করে পাটা উঁচু করে আর তখন জুতোটা ওর পা থেকে খুলে পুরো নিচে পড়ে যায়, যেটা দেখে জেরিম তো একেবারে অবাক হয়ে যায়। জেরিম তখন জুতোটা নিয়ে আসার জন্য তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নামতে থাকে, ঠিক তখনই দেখা যায় চামিন ওই জুতোটাই হাতে করে নিয়ে ওপরের দিকে উঠছিল। আর এভাবেই প্রথমবার জেরিম আর চামিনের মধ্যে দেখা হয়। চামিনকে দেখে জেরিম বুঝতে পারে এই লোকটা তো দারুণ বড় লোক হবে, আর চামিনও বুঝতে পারে এটা জেরিমের জুতো, কারণ ঠিক একই রকমের জুতো ও আরেকটা পায়ে পড়ে আছে। চামিন বলে আমি তোমার নামে মামলা করব। জেরিম মনে মনে বলে হ্যাঁ জানি, আমি তোমার মনটা চুরি করেছি বলে তুমি আমার নামে মামলা করবে। এসব ভেবে জেরিম তো প্রচণ্ড ব্লাশ করতে থাকে। জেরিম বলে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। চামিন বলে আমাকে খুন করার চেষ্টায়। এটা শুনে তো জেরিম একেবারে অবাক হয়ে যায়। জেরিম কিছুই বুঝতে পারে না কি হলো ব্যাপারটা। তখনই দেখা যায় যে জেরিমের জুতোটা যখন সিঁড়ির ওপর থেকে পড়ছিল ওখান থেকেই সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল চামিন, আর তখনই জুতোটা এসে চামিনের মাথায় লাগে। আর সেই মুহূর্তেই চামিনের তো এই জুতোর মালিকের ওপর খুবই রাগ হয়।
চাউমিন বলে, এগুলো তুমি সব টাকার জন্য করলে তাই না? জেরিম বলে, আমি তো এখন এটাই জানি না যে তোমার কাছে কতটা টাকা আছে। চাউমিন তখন জেরিমকে তো উল্টো পাল্টা কথা বলতে থাকে। চাউমিন বলে, আমি মৃত্যুকে সব থেকে বেশি ভয় পাই, মরে গেলে তো আমি কিছু করতেই পারবো না, এই যে আমি এত কিছু মজা করি, মরে গেলে কিছুই হবে না। জেরিম মনে মনে বলে, এই লোকটা আসলে পুরোটাই পাগল, এর সঙ্গে বেশি বকে লাভ নেই। জেরিম তখন নিজের জুতোটা নিতে চাইলে চাউমিন তো সেটা কিছুতেই দেবে না। এটা দেখে জেরিম অবাক হয়ে যায় আর চাউমিনের হাত থেকে জুতোটা একদম ছিনিয়ে নেয়। জেরিম তখন চাউমিনকে হাত দিয়ে ধাক্কা মারে, তাতে করে চাউমিন তো ভীষণ ভয় পেয়ে যায়। জেরিম তখন চাউমিনকে ধরে ফেলে আর বলে, তুমি একটু আগে বলছিলে না যে আমি নাকি তোমাকে খুন করার চেষ্টা করেছি, নাও এবার আমি তোমাকে আবার বাঁচিয়েও নিলাম, শোধবোধ। এসব শুনে চাউমিন তো একেবারেই অবাক হয়ে যায়। এরপর জেরিম ওয়াশরুমে চলে আসে আর ওখানে নিজেকে বোঝাতে থাকে যে এইসব ফালতু ঝামেলায় আমাকে জড়ালে হবে না, আমাকে তো একটা বড়লোক ছেলে খুঁজতে হবে যাকে আমি ভালোবেসে পটিয়ে বিয়ে করে নেব। কিন্তু জেরিমের এই সুন্দর হাসিটাই একেবারে মলিন হয়ে যায় সেকেন্ডের মধ্যে, কারণ ও যখন দেখতে পায় চুংদাম সোশ্যাল ক্লাবের বস হচ্ছে চাউমিন। চাউমিন বলে, আমি প্রথমেই ভেবেছিলাম তুমি হচ্ছ ডানা ছাড়া ডেভিল। জেরিমের তো বায়োডাটাও ছিল চাউমিনের কাছে আর দেখে বুঝতে পারে যে আজকে জেরিম এখানে ইন্টারভিউ দিতেই এসেছে। চাউমিন কাছে এসে বলে, কি এবার তোমার মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না কেন? কিছুক্ষণ আগেও তো তুমি অনেক কথা বলছিলে। ঠিক আছে, আমি তোমাকে সে সুযোগ দিলাম, তুমি কি চাও বলো। জেরিম তখন হাত জড়ো করে আর চাউমিনের নামে উল্টো পাল্টা কথা বলতে থাকে, যেমন চাউমিন মৃত্যুকে ভয় পায় কিন্তু মৃত্যুকে জিততে পারবে না কখনোই, কারণ চাউমিনের কাছে অনেক টাকা, তবুও সেই টাকা দিয়ে তো সে আর মৃত্যু আটকাতে পারবে না, এইসব উল্টো পাল্টা কথা। চাউমিন বলে, তুমি আসলে চাওটা কি? জেরিম বলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি বিল্ডিং এর উঁচু তলায় আটকে পড়বে আর সেদিন অনেক বাজ পড়বে। এটা শুনে চাউমিন তো একেবারে ভয় পেয়ে যায় আর কল্পনা করে যে এরকম বাজ পড়ছে আর ওর গায়ে এসে পড়েছে। চাউমিন তখন ওর ছাতাটা জেরিমের দিকে বাড়িয়ে দেয়, কারণ ও তো মনে করে এই ছাতাটাই ওর রক্ষা কবচ। জেরিম তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। আর জেরিমের কথাবার্তা শুনে চাউমিন তো ভীষণ ভয় পেয়ে যায়। সেদিন রাতে যখন চাউমিন বাড়ি ফিরছিল তখন সত্যি সত্যি বিদ্যুৎ চমকাচ্ছিল, তখন ওর মনে পড়ে যায় জেরিমের বলা সেই কথাটা, তাতে করে ও আরো বেশি করে ভয় পেয়ে যায়। এই জন্য তাড়াতাড়ি করে চাউমিন ছাতা মাথায় দিয়ে ঢুকে পড়ে। এরপর চাউমিন বাড়িতে চলে আসে, কিন্তু ওর তো কিছুই ভালো লাগে না, কারণ মনে মনে একটা ভয় কাজ করছে আর মনে পড়ে যাচ্ছে বারবার জেরিমের কথা, যে জেরিম আজকে ওর সঙ্গে কিরম কিরম করেছে। তখনই ও হঠাৎ কল্পনা করে যে পর্দার পেছনে জেরিম উঁকি মারছে, কিন্তু তারপরেই দেখে যে না, কেউ তো নেই। তারপরেই আবার সোফার পাশে তাকাতে দেখতে পায় জেরিম তো ওখানেই বসে আছে। যে সব দেখে খুবই ভয় পেয়ে যায় চাউমিন, কিন্তু চাউমিন আসলে দেখে ওখানে কেউ নেই। এরপর নিজের মনকে সাহস দেওয়ার জন্য চাউমিন শুরু করে এক্সারসাইজ করা, কিন্তু তখনও সামনেও দেখতে পায় জেরিমকে, আবারও ভয় পেয়ে যায়। এরপর এক্সারসাইজ বন্ধ করে দিয়ে চাউমিন শুয়ে পড়ে বিছানায় ঘুমানোর জন্য, যাতে করে জেরিমের মুখটা ওকে বারবার দেখতে না হয়। কিন্তু তখন আবারও দেখতে পায় যে জেরিম ওর বিছানাতে উঠে ধপধপ করে লাফাচ্ছে। চাউমিন ভাবতে থাকে ও কি পাগল হয়ে গেল, ও জেরিমকে এইভাবে দেখছে কেন। এরকম ভাবে পুরো রাত কেটে যায়, কিন্তু তবুও চাউমিন একটুও ঘুমাতে পারে না। সকাল সকালও আবারও জেরিমকেই দেখতে থাকে খালি। চাউমিন তখন নিজের ট্যাবটা বার করে আর ওখানে জেরিমের যে বায়োডাটাটা ছিল সেখানে ছবিটা ভালো করে দেখতে থাকে আর বলে, এর মধ্যে তো স্পেশাল কিছুই নেই, তবে আমি বারবার করে তবে একে দেখছি কেন, তবে কি ও আমাকে হিপনোটাইজ করেছে? অন্যদিকে জেরিমকে দেখা যায় ওর ফোনে তখন মেসেজ আসে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, জলের বিল, সমস্ত কিছুর বিল, যেটা দেখে জেরিমের তো ভীষণই চিন্তা হয়। সেই সময় একটা আননোন নাম্বার থেকে জেরিমের ফোনে কল আসে আর ফোনটা অন্য কেউ নয়, চাউমিন করেছে। চাউমিন ফোন করে জেরিমকে ওর অফিসেই ডাকে, যেটা শুনে জেরিম তো একেবারে অবাক হয়ে যায়। জেরিম প্রথমে ভাব দেখাতে থাকে যে আমি আপনার অফিসে যাব না আর আপনার সঙ্গে কোনো কাজও করব না। চাউমিন আসলে জেরিমকে ডাকছে যে এরকম ভূতের মতো বারবার দেখার থেকে একটা মানুষকে সত্যিকারের দেখা ভালো, অন্তত তাকে তো আর ভয়টা করবে না। তবে চাউমিন অনেক জোর করাতে জেরিম অফিসে আসতে রাজি হয়ে যায়। ফোনটা রেখে জেরিম তো ভীষণ খুশি হয়ে যায় যে ওকে বস নিচে থেকে ডাকছে। এরপর অফিসে যাবে বলে চাউমিন যখন রেডি হচ্ছিল তখনও ভাবে যে আমাকে আজকে এমন করে অফিসে যেতে হবে যাতে কোনোভাবেই
জেরিম আমার প্রেমে না পড়ে। মানে মেয়েরা যে যে জিনিসগুলো পছন্দ করে ও সেইভাবে সাজতে থাকে, কারণ ও মনে করছে যে ও তো ভীষণ হ্যান্ডসাম আর জেরিম ওর প্রেমে পড়ে যাবে। আর কেউ যদি একবার প্রেমে পড়ে যায় তাহলে তাকে ঘাট থেকে নামাতে অনেক কষ্ট। সেই জন্যই চাউমিন এইসব ভাবছে, উল্টো পাল্টা সাজছে। তখন ও একটা বেল্ট পরে নেয় আর বলে এটা তো পুরনো যুগের, নিশ্চয়ই ওর ভালো লাগবে না। এরপর চাউমিন যখন গাড়ি নিয়ে চলে আসে সোশ্যাল ক্লাবের সামনে, তখনই ওখানে আসছিল জেরিম। চাউমিন যখন জেরিমের সামনে আসে, জেরিম তখন গুড মর্নিং জানায় খুব ভালোভাবে। চাউমিন বলে আজকে তুমি এত ভদ্রভাবে কথা বলছো? জেরিম বলে কারণ আপনি আমাকে স্যালারি দেবেন। চাউমিন বলে তাহলে টাকা তোমাকে ভদ্র ব্যবহার শেখাবে? জেরিম বলে হ্যাঁ, আমি টাকা ভীষণ ভালোবাসি। জেরিম তখন বলে আপনি যে বেলটা পরে এসেছেন সেটা কি অ্যানসিয়েন্ট যুগের? খুব সুন্দর লাগছে কিন্তু। এটা শুনে চাউমিন একেবারে অবাক হয়ে যায়। বাজে দেখতে লাগবে ভেবে ও এটা পরে এসেছিল, কিন্তু কোনো কিছুই তো প্ল্যানিং মতো হচ্ছে না। এরপর চাউমিন জেরিমকে অফিসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই অফিসের মতে নতুন কেউ অফিসে জয়েন করলে তাকে নিয়ে সেলিব্রেশন করা হয়, আর সেখানে সবাই গান করে, হাতে হাতে নাচ করে। এসব দেখে তো জেরিম একেবারে অবাক হয়ে যায় আর মনে মনে বলে যেমন সাইকো বস তেমন সাইকো তার এমপ্লয়ি। এরপর আসল ইন্টারভিউ দিতে বসে পড়ে জেরিম। চাউমিন তখন বলে যে আমি তো এত সহজে তোমাকে এই অফিসে নেব না, তার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে। জেরিম বলে আমি সমস্ত কিছু করতে রাজি। এরপর জেরিম আর চাউমিন দুজন মিলে চলে আসে একটা পার্কে। আসলে এখানে চাউমিন জেরিমকে এনেছে ওর পরীক্ষা নেওয়ার জন্য। চাউমিন বলে ওদের দুজনের মধ্যে প্রথমে হবে শক্তির লড়াই, আর তাতে করে দুজনের মধ্যে পাঞ্জা লড়াই হবে। যে জিততে পারবে সেই শক্তিশালী বেশি, সেটা প্রমাণও হয়ে যাবে। জেরিম তো সাথে সাথে রাজি হয়ে যায়, কারণ ও জানে এই বস মানে চাউমিন মোটেই শক্তিশালী নয়। তারপর দুজনের মধ্যে শুরু হয়ে যায় পাঞ্জা লড়াই। দেখা যায় যে চাউমিনের গায়ে এতটাই শক্তি যে জেরিম কিছুতে পেরেই উঠছিল না। জেরিম তখন এক হাত কেন 2 হাত দিয়ে চেষ্টা করে, কিন্তু তবুও চাউমিনকে হারাতেই পারে না। হঠাৎ করে জেরিম তখন দেখতে পায় চাউমিনের হাতের একটা আঙুলের নখ ভাঙা, যেটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। জেরিম তখন ভাবতে থাকে যে পাঞ্জা লড়াই করতে করতে এই আঙুলটা হয়তো এরকম হয়ে গেছে, তাই বারবার করে সরি বলে। চাউমিন বলে এখানে তোমার কোনো দোষ নেই, এটা আমার অনেক আগে থেকেই রয়েছে। এটা শুনে জেরিম অবাক হয়ে যায় আর বলে যে এটা হওয়ার সময় আপনার নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছিল। জেরিমের মুখে এরকম কথা শুনে চাউমিন একেবারে অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে একটা গাড়ির পেছনে ছুটতে গিয়ে চাউমিন পড়ে যায়, আর তখনই কাজে আঙুলটা এইভাবে কেটে যায়। সেই ছোট থেকেই চাউমিনের হাতের নখে এইরকম একটা দাগ হয়ে যায়। এরপর চাউমিন বলে যে শক্তির পরীক্ষাতে তো তুমি আমার কাছে হেরে গেলে, এবার হবে সহ্যের পরীক্ষা। এখানে ড্রিঙ্ক রাখা রয়েছে, যে সব থেকে বেশি ড্রিঙ্ক করতে পারবে সেই জিততে পারবে। এটাতে তো জেরিম শিওর হয়ে বলে যে এটাতে আমিই জিতবো, কারণ আমার থেকে ভালো ড্রিঙ্কার কেউ করতে পারে না। কথাটা বলে ও হাতে একটা ড্রিঙ্কের বোতল তুলে নেয় আর সেটাকে ভালো করে ঝাঁকিয়ে ঘোরাতে থাকে, আর তারপর সেটা একদম মুখে নিয়ে নেয়। দেখা যায় যে জেরিম একদম ঢকঢক করে ড্রিঙ্ক করছিল, আর ওই বোতলটা ঘোরানোর জন্য ড্রিঙ্কের বোতলের ভেতরেও যেন একটা টর্নেডো সৃষ্টি হয়ে গেছে। চাউমিনের তখন মনে হয় ওই টর্নেডো যেন সারা জায়গায় ছড়িয়ে গেছে, মানে ওর জিনিসপত্র উড়ে যাচ্ছে, সাথে সাথে ও নিজেও উড়ে যাচ্ছে। এসব দেখে চাউমিন একদম ভয় পেয়ে যায় যে জেরিম এত ভালো ড্রিঙ্ক করতে পারে। দেখা যায় জেরিম পুরো বোতলটাই ফিনিশ করে দেয়। এটা দেখে চাউমিন আরও অবাক হয়ে যায়। এরপর পালা আসে চাউমিনের ড্রিঙ্ক করার। চাউমিনও তেমনি জেরিমকে দেখিয়ে দেখিয়ে বোতলটাকে ভালো করে ঘুরিয়ে ঝাঁকায়, আর তারপর গালের মধ্যে নিয়ে নেয়। 1-2 ঢোক নেওয়ার আগেই গাল দিয়েও পুরো ড্রিঙ্কটা ফেলে দেয়, মনে হয় যেন ফোয়ারা বেরোচ্ছে। জেরিম তখন অনেক অহংকার করতে থাকে যে ও ড্রিঙ্ক করাতে জিতে গেছে আর চাউমিন হেরে গেছে। এরপর দুজন মিলে বসে বসে ওখানেই ড্রিঙ্ক করতে থাকে, আর চাউমিন শুধুমাত্র কোল্ড ড্রিঙ্ক খায়। এরপর জেরিম যখন ওখান থেকে বাড়ি চলে যাবে বলে ওঠে, তখনই দেখা যায় ওর প্রচণ্ড জোরে টয়লেট পেয়ে গেছে, কারণ এতটা ড্রিঙ্ক করেছে, সেই জন্য টয়লেট তো পাবেই, কিন্তু এতটাই বেশি টয়লেট পেয়েছে যে ও আর হাঁটতেই পারছে না। চাউমিন এটা দেখে তো একেবারে অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে কি হয়েছে। জেরিম বলে ওর ভীষণ টয়লেট পেয়েছে, আর এখান থেকে যে টয়লেটগুলো রয়েছে সেগুলো অনেকটা দূরে। জেরিম তো কোনোভাবে হেঁটে যেতেই পারবে না, সেই জন্য জেরিম একেবারে কান্নাকাটি শুরু করে দেয়। চাউমিন তো এইসবের জন্য জেরিমকে অনেক দোষারোপ করতে থাকে, কিন্তু তারপর ওর মনে হয় যে বেচারির অনেক যে টয়লেট পেয়েছে, কি করবে।
ও তখন বলে এই ছাতাটা নাও আর কভার করে তুমি এখানেই টয়লেট করে ফেলো। জেরিম বলে এরকম ভাবে হয় নাকি, সত্যি তো চারিদিকে এত লোক সবার মাঝখানে টয়লেট করবে? চাউমিন তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি এই ছাতাটা ধরো। জেরিম তখন ছাতাটা ধরলে চাউমিন জেরিমকে একেবারে কোলে তুলে নেয়, যেটা দেখে স্বাভাবিকভাবেই জেরিম খুব অবাক হয়ে যায়। এরপর ওকে নিয়ে ছুটতে থাকে টয়লেটের দিকে। আর এভাবে যখন ছুটছিল তখন চাউমিন বলে তুমি যদি আমার গায়ে করে ফেলেছো না তাহলে দেখবে তোমার কি করি। আর জেরিম বারবার করে বলে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন। এরপর প্রায় সন্ধ্যাও হয়ে যায় আর জেরিমকে অবশেষে চাউমিন টয়লেটের কাছে আনতে পারে। আর ওখানে এসেই তাড়াতাড়ি করে জেরিম চলে যায় টয়লেটের ভেতর। আর তারপর দেখানো হয় এই সিনটা, মানে তোমরাই বোঝো এই সিনটার মানেটা কি। কিছুক্ষণ পরে জেরিম সে টয়লেট থেকে বাইরে বেরিয়ে আসে আর তখন দরজার ফাঁক দিয়ে দেখে যে ওখানে চাউমিন এখনো দাঁড়িয়ে আছে, যেটা দেখে জেরিম তো একেবারে অবাক হয়ে যায়। আর তখনও ভাবতে থাকে যে শুধুমাত্র জেরিমকে সাহায্য করার জন্য চাউমিন কতটা রাস্তা ওকে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে এসেছে। হয়তো ও চাউমিনকে যতটা খারাপ মানুষ ভেবেছিল চাউমিন ততটা খারাপ মানুষ নয়, যেটা ভেবে জেরিমের খুব ভালো লাগছিল। এরপর জেরিম চলে আসে চাউমিনের সামনে আর ওর দিকে পেছন ঘুরে হাঁটতে থাকে। চাউমিন জিজ্ঞাসা করে তুমি এইভাবে হাঁটছো কেন? জেরিম বলে আমার এখন লজ্জা করছে, কিছুক্ষণ আগে যা হলো সেটার জন্য আমার মুখটা দেখাতেই ভীষণ কেমন কেমন লাগছে। চাউমিন তখন বলে এতে লজ্জা পাওয়ার কি আছে। ঠিক সেই সময় দেখা যায় ওখানে একটা মেয়ে চলে আসে। এই মেয়েটার নাম হচ্ছে ডায়না। চাউমিনের পরিবারের সাথে ডায়নার পরিবার চাউমিনের ডায়নার দুজনের বিয়ে ঠিক করেছে, আর সেই অর্থে এই ডায়না হচ্ছে চাউমিনের ফিয়ান্সি। চাউমিনের এই ফিয়ান্সিকে দেখে জেরিম তো একেবারে অবাক হয়ে যায় আর ওদের দুজনের মাঝখানে না থেকে চলে যায় ওখান থেকে। জেরিমের চলে যাওয়াটা যেন চাউমিনের মোটেই ভালো লাগে না। এই যে ডায়না নামের মেয়েটা রয়েছে এ মাঝে মাঝে রেগে যায় আর মাঝে মাঝে খুব ভালো করে কথা বলে, যে সমস্ত কিছুই খুব অদ্ভুত লাগে চাউমিনের। আর চাউমিন আসলেই এই ডায়নাকে ভালোই বাসে না আর কোনো পাত্তাও দিতে চায় না, কিন্তু ডায়না সবসময় চাউমিনের পেছন পেছন থাকতেই ভালোবাসে। জেরিম বাড়িতে এসে স্নান করে যখন ফ্রেশ হচ্ছিল তখন ওর মনে হয় যে চাউমিনের ফিয়ান্সি আছে। এই ব্যাপারটা যেন কোনোভাবে মেনে নিতে পারছেই না জেরিম। তবে আজকে যখন চাউমিন জেরিমকে কোলে করে নিয়ে দৌড়াচ্ছিল সেই বিষয়টা কিন্তু জেরিমের অনেক রোম্যান্টিক লাগে। আর অন্যদিকে বেচারা চাউমিন সে তো কিছুতেই ঘুমাতেই পারছিল না, বারবার করে খালি জেরিমের কথাই মনে পড়ছিল। পরের দিন সকালে চাউমিন আর জেরিম আবারও একই টাইমেই অফিসে আসছিল। আর আজকে চাউমিনকে দেখে জেরিম তাড়াতাড়ি করে অফিসের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। আর জেরিমকে দেখে চাউমিন যেন হঠাৎ করেই খুব খুশি হয়ে যায়। জেরিমকে পেছন থেকে হিসু বলে ডাকে। চাউমিন বলে তুমি আজকে আমাকে হ্যালো বললে না কেন? জেরিম বলে আমি তো আর প্যান্টে হিসু করে ফেলিনি যে আপনি আমাকে হিসু বলে ডাকবেন। চাউমিন বলে কালকে যদি আমি হেল্প না করতাম তাহলে তো তুমি সেটাই করতে। জেরিম বলে ভালোই তো, তোমার এক্সারসাইজ হয়ে গেল। চাউমিন বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে থ্যাংক ইউ বলবে এর জন্য। জেরিম বলে আমি কেন তোমাকে থ্যাংক ইউ বলতে যাব, আমি তো তোমাকে কালকেই থ্যাংক ইউ বলতাম, কিন্তু হঠাৎ করে তোমার ফিয়ান্সি সামনে চলে আসলো। তুমি আমাকে আগে কেন বলোনি যে তোমার ফিয়ান্সি আছে? চাউমিন বলে আমি কেন তোমাকে আগে বলবো যে আমার ফিয়ান্সি আছে? আমার যদি ফিয়ান্সি না থাকতো তবে কি তুমি আমার লাইন মারার চেষ্টা করতে? শুনে রাখো আমি তোমার প্রেমে কোনোদিনও পড়বো না, আর এটা ভালো করে মাথার ভেতর ঢুকিয়ে নাও। এই ব্যাপারটা মেটানোর জন্য জেরিম তখন হাসতে থাকে আর বলে তুমি একটা সাইকো। এটা শুনে চাউমিন একেবারে অবাক হয়ে যায়। এরপর সেই সোশ্যাল ক্লাবে সেই ইউনিফর্ম পরে নেয় জেরিম, তাতে করে ওকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সেই সোশ্যাল ক্লাবের বাকি এমপ্লয়িরাও ওর অনেক তারিফ করছিল। এরপর চাউমিনের যে অ্যাসিস্ট্যান্ট ইয়ং সে পুরো সোশ্যাল ক্লাবটা ঘুরে ঘুরে দেখাতে থাকে জেরিমকে কোথায় কি আছে না আছে, আর সেটা তো আসলে অনেক বড়, তাই ঘুরে দেখতে অনেক সময়ও লাগছিল। সেখানে একটা প্লেইং জায়গা আছে, সেখানে মাঝে মাঝে চাউমিন এসে অনেক মজা করে, আর মজা করার সময় ও যেন পুরো বাচ্চা হয়ে যায়। তারপরে চাউমিন নিজে হাতে একটা ছবি এঁকেছে ওর, যেখানে ওর মুখ তো দেখাই যাচ্ছে না, গোটা একটা ছাতা। এসব দেখে জেরিম হাসতে থাকে আর বলে এটা কোনো পোর্ট্রেট হলো? এরপর ওরা চলে আসে গার্ডেন এরিয়াতে। সেখানে এসে সবাই নিজেদের ভালোবাসার মানুষ বা কাছের মানুষদের সঙ্গে বসে গল্প টল্প করে।
কোনো সুন্দরী মেয়ে যখনই চাউমিনকে হাই হ্যালো করতে যায় তখনই চাউমিন তার ছাতা দিয়ে নিজেকে প্রোটেক্ট করে। এগুলো দেখে একেবারে অবাক হয়ে যায় জেইরিম। চাউমিন এসে বলে, এবার তো ঘোরাঘুরি শেষ করে ওকে কাজ শিখতে হবে, চলো এবার আমি তোমাকে ট্রেনিং দেব। কথাটা বলে চাউমিন জেইরিমকে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই সময়ই সোশ্যাল ক্লাবে চলে আসে ডায়না। ডায়না ওদের এই দুজনকে একসঙ্গে দেখে মোটেই খুশি হয় না। চাউমিন জেইরিমকে নিয়ে চলে আসে লন্ড্রি এরিয়াতে, যেখানে এই সোশ্যাল ক্লাবে বিভিন্ন কাপড় চোপড় কাচাকুচি হয়। চাউমিন তখন জেইরিমকে শেখাচ্ছিল এখানকার কাপড়গুলো একটু আলাদাভাবে ধুতে হয়, আর এখানে যা কাপড় চোপড় আছে সমস্ত কিছুই আজকে জেইরিমকে ধুতে হবে। এটা শুনে তো জেইরিম একেবারে হাঁ হয়ে যায়। ও যদি আজকে এই কাজটা ঠিকঠাক করে না করতে পারে তবে ও তো এই চাকরিটাও করতে পারবে না। তাই বড় মুখ করে বলে যে আমি অনেক কাজ করতে পারি, তাই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। এটা শুনে চাউমিন অনেক খুশি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। জেইরিম তারপর ওই কাপড়গুলোকে আবারও ধুতে শুরু করে। কাপড়গুলো ধোয়া হয়ে গেলে জেইরিম চলে আসে ওগুলো মেলে শুকানোর জন্য। সেই জন্য ইউটিউবে একটা খুব সুন্দর গান চালিয়ে আর কানে হেডফোন দিয়ে জেইরিম শুরু করে কাপড়গুলো মেলা। তখনই জেইরিমকে ফলো করতে করতে ওখানে চলে আসে চাউমিন। চাউমিন এসে দেখে যে জেইরিম কাজটা কত সুন্দর করে করছে আর ভীষণ হাসি খুশি ভাবে করছে। তাই চাউমিনেরও ভীষণ জানতে ইচ্ছে করছিল যে জেইরিম এত খুশি কেন, কি শুনছে জেইরিম। আর জেইরিমের মুখে হাসি দেখে অটোমেটিক চাউমিনের মুখেও যেন একটা হাসি চলে আসে। চাউমিন তখন জেইরিমের কান থেকে হেডফোনটা খুলে নিজের কানে দিয়ে দেয়, আর তাতে করে ওই সুন্দর রোম্যান্টিক গানটার সাথে সাথে দুজনেও রোম্যান্টিকভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিন্তু গানটা তখনই শেষ হয়ে গেলে পরে শুরু হয়ে যায় একটা সেক্স অডিও বুক, যেখানে একটা ছেলে আর মেয়ে রোম্যান্স করছে, মানে বেড সিন করছে, সেই রকম আওয়াজ আসছে। এইসব শুনে তো একেবারে চাউমিন অবাক হয়ে যায়। জেইরিম তখন তাড়াতাড়ি করে চাউমিনের কান থেকে ওই হেডফোনটা খুলতে যাবে, কিন্তু চাইরিম ওর হাতের ধাক্কায় ধপাস করে নিচে পড়ে যায়। তাতে করে সিনটা তো আবারও ভীষণ রোম্যান্টিক হয়ে যায়। চাউমিন তখন তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে পড়ে আর বলে, কি ডার্টি মাইন্ড তোমার, তুমি এইসব শোনো সব সময়, তাই বলে এত খুশি খুশি মন কেন তোমার। জেইরিম তখন বলে ওর যে বেস্ট ফ্রেন্ড রয়েছে জিওং, ও এই অডিও বুকগুলো ইউটিউবে আপলোড করে, তাতে করে ও অনেক ভিউজ পায় আর অনেক টাকাও রোজগার করে। আর যেহেতু ভিডিওগুলো ইউটিউবে অটো প্লে মোডে ছিল, তাই একটা গান শেষ হয়ে গেলে পরের ভিডিওটা অটোমেটিক চালু হয়ে যায়। এখানে জেইরিমের তো কোনো দোষ নেই। চাউমিন বলে তাতে কিছু যায় আসে না, তুমি ডার্টি মাইন্ড। এটা শুনে জেইরিম তো খুবই রেগে যায়, আর তারপর যে ছুরিটা ছিল সেটা জেইরিমের মাথার উপর চাপিয়ে দেয় চাউমিন, আর ওখান থেকে চলে আসে। এদিন রাতে জেইরিম যখন বাড়ির দিকে আসছিল তখনও সারা গায়ে খুব ব্যথা ছিল, কারণ আজকে ও সারাদিন অনেক কাপড় ধুয়েছে, অনেক কাজও করেছে। তখনই গাড়ি নিয়ে চাউমিন ওখান থেকে আসছিল আর জেইরিমকে বলে, এইটাই তোমার ড্রিম জব তাই না, নিশ্চয়ই তুমি এখন বিশাল এক্সাইটেড। জেইরিম বলে, আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই। চাউমিন বলে, ও তাহলে তোমার এখনো শিক্ষা হয়নি, কালকের জন্য তৈরি থেকো, কালকে ক্লিনিং ডে। জেইরিম বলে, আপনি কি আমাকে কাজ করিয়ে করিয়ে মারবেন। চাউমিন বলে, তো তুমি কি ভেবেছিলে চুংদাম সোশ্যাল ক্লাবে এসে তুমি মজা করবে, খেলবে আর রেস্ট নেবে। সব কথাবার্তা বলে ওখান থেকে চলে যায় চাউমিন। আর জেইরিমে তো তখন চাউমিনের ওপর অনেক রাগ হয়। তখনই জেইরিমের ফোনে ওই ফিউনারেলের লোকটা মেসেজ করে বলে যে আমাকে তাড়াতাড়ি টাকা দিতে হবে, আমার টাকার খুব দরকার। এটা দেখে জেইরিম তো অবাক হয়ে যায়, কারণ 1 মাসের আগে ও তো স্যালারিও পাবে না। জেইরিম তারপর হাঁটতে হাঁটতে চলে আসে ওর মোটা দিদি হুয়াজিনের গাছের দোকানে, আর দিদিকে এসে বলে যে আমার কিছু টাকা ধার দে। কিন্তু ওর দিদি হুয়াজিন ওকে তো কোনো টাকাই ধার দিতে রাজি হয় না, আর পুরো সাফ সাফ জানিয়ে দেয় যে ও কোনো টাকা দেবে না। জেইরিম তো তখন ওর দিদির ওপর খুবই রেগে যায়। এরপর একটা হসপিটাল দেখতে পাওয়া যায়। চাউমিন তখন সেই হসপিটালে চলে এসেছে ওর বাবার সঙ্গে দেখা করতে। আসলে ওর বাবা বেশ কিছু মাস হচ্ছে হসপিটালে ভর্তি, মানে টানা ও হসপিটালেই থাকে। চাউমিন আসে মাঝে মাঝে ওর বাবাকে দেখতে। ওর বাবা সবসময় চাউমিনকে ব্যবসার ব্যাপারে জ্ঞান দেয়, যেটা চাউমিনের মোটেই পছন্দ হয় না। চাউমিন চায় সে নিজের ইচ্ছেই নিজের মতন করে ব্যবসা করবে। অন্যদিকে জেইরিম সোজা চলে আসে হসপিটালে ওর বড় দিদি সুজিনের থেকে টাকা ধার নেওয়ার জন্য। সেই সময় একটা ওটির ব্যাপারে সুজিন অনেক ব্যস্ত ছিল। সুজিন বলে, তোর যা বলে সেটা বাড়িতে গিয়ে বলবি। তারপর সুজিন তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। জেইরিম তোর কথাটাই বলতে পারলো না। সেই সময় ওখানে জেইরিমের একটা কলিগ ছিল যার নাম হুয়াং,
সে বলে, তুমি নিশ্চয়ই তোমার দিদির থেকে টাকা ধার চাইতে এসেছো। এটা শুনে জেরিম একেবারে অবাক হয়ে যায় যে এই হোয়াং নামের লোকটা কি করে জানলো। হোয়াং বলে, আমি তোমার চলাফেরা মুখটুক দেখেই বুঝতে পেরেছি। যাই হোক, আমি তোমাকে টাকা ধার দিতে পারবো, তবে একটা শর্ত আছে। জেরিম তো তাতে সবকিছুতে রাজি হয়ে যায়। এরপর জেরিম চলে আসে বাড়ির বাথরুমে, আর সেখানে এসে সুজিনের আংটি খুঁজতে থাকে, কারণ সুজিন মাঝে মধ্যে বাথরুমে আংটি খুলে রেখে দেয়। আসলে এই হোয়াং নামের ছেলেটা সুজিনকে পছন্দ করে, আর সুজিনের আংটির মাপ নিতে চায়, যাতে করে ও একটা সুন্দর আংটি বানিয়ে সুজিনকে প্রপোজ করতে পারে। আর সেই জন্যই জেরিমকে বলেছে ওরা কোনো আংটি খুঁজতে। আর এইভাবেই জেরিম ওর বড় দিদি সুজিনের আংটিটাও পেয়ে যায়। আর তারপর বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে হোয়াংকে সেই আংটিটা দিয়ে দেয়, আর হোয়াংও সাথে সাথে ওকে টাকাটা দিয়ে দেয়। আর একটু দেরি না করে হোয়াং ওখান থেকে চলে যায়, আর জেরিম তো টাকাটা পেয়ে খুব খুশি। পরের দিন জেরিম চলে আসে একটা জ্যোতিষীর কাছে, এটা জানতে যে আসলে কি ওর কপালে বড়লোক কোনো ছেলে আছে যাকে বিয়ে করেও সারা জীবন সুখে সংসার করবে। সেই জ্যোতিষী এটা তো বলে না যে বড়লোক কোনো ছেলে জেরিমের কপাল আছে কিনা, তবে বড়লোক ছেলে কিভাবে পটাতে হয় সেই ব্যাপারে জ্যোতিষী অনেক কিছু বলে দেয়, আর সেগুলো মন দিয়ে জেরিম শুনতে থাকে। অন্যদিকে চামিনকে দেখা যায় ও সেই সময় বসে বসে ড্রিঙ্ক করছিল, কিন্তু হঠাৎ করেই জেরিমের কথা ওর মনে পড়ে যায়। তে করে চাউমিন তো একেবারে হাঁ হয়ে যায়, কারণ কেন বারবার জেরিমের এই সব দিক কথা মনে পড়ছে ওর। আর নিজেকে চাউমিন বোঝাতে থাকে যে জেরিম আসলেই একটা ডেঞ্জারাস মেয়ে। পরের দিন সকালে অফিসে আসার সময় জেরিম আর চাউমিনের মধ্যে আবারও দেখা হয়ে যায়, আর ওদের দুজনে দেখা হলেই যেমন প্রত্যেক দিন হয় তেমনি আজকেও ঝগড়া শুরু হয়ে যায়। হঠাৎ করে ঝগড়া করতে করতে জেরিম চাউমিনের অনেক কাছে চলে আসে, আর চাউমিনের তখন হার্টবিট বেড়ে যায়, আর জেরিমকে যেন প্রচণ্ড রোম্যান্টিক ভাবে দেখতে থাকে। জেরিম আজকে চুলে শ্যাম্পু করে এসেছে, তাই শ্যাম্পুর খুব সুন্দর গন্ধ চাউমিনের নাকে আসছিল, তাতে করে চাউমিন আরো বেশি রোম্যান্টিক হয়ে যাচ্ছিল। এইসব বুঝতে পেরে চাউমিন তখন জেরিমের থেকে দূরে সরে যায়, আর বলে জেরিমের গা থেকে খুব বাজে গন্ধ বেরোচ্ছে, তুমি আমার থেকে দূরে থাকবে, তোমার গা থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয়। কথাটা বলে চাউমিন তারপর সোশ্যাল ক্লাবের ভেতরে ঢুকে যায়, আর চাউমিনের ওপর জেরিম খুব রেগে যায়। তারপর জেরিম অনেকভাবে বোঝার চেষ্টা করে যে ওর গা থেকে আসলেই বাজে গন্ধ বেরোচ্ছে কিনা, কিন্তু ও তো বুঝতেই পারে না। জেরিম তখন একটা কাগজ বের করে পড়তে থাকে, যেখানে ও লিখে রেখেছে বড়লোক ছেলে কিভাবে পটাতে হয়, মানে জ্যোতিষী যেগুলো বলে দিয়েছে সেগুলোই ও মন দিয়ে লিখে রেখেছে। সেই সময় ওই চুংদাম সোশ্যাল ক্লাবে চলে আসে ভীষণ হ্যান্ডসাম একটা ছেলে, আর তখনই সেই কাগজটাও উড়ে ওই হ্যান্ডসাম ছেলেটার দিকেই যাচ্ছিল, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় জেরিম। আর ওই উড়ে যাওয়া কাগজটা ধরতে গিয়ে এই হ্যান্ডসাম ছেলেটার সঙ্গে জেরিমের দেখা হয়ে যায়, যে শুধুমাত্র হ্যান্ডসাম নয়, প্রচণ্ড লম্বাও ছিল। আর যাকে দেখে জেরিম খুব খুশি হয়ে যায়, কারণ দেখেই বোঝা যাচ্ছে এই হ্যান্ডসাম ছেলেটা ভীষণ বড় লোক। আর এটাই হচ্ছে গল্পের সেকেন্ড মেন লিড, যার নাম দোংহো। আর এভাবেই দুজনের মধ্যে প্রথম দেখা হয়। আর ওদের দুজনকে এইভাবে যখন দেখতে পেয়ে যায় চাউমিন, তখন চাউমিন মোটেই খুশি হয় না। দোংহো সেই সময় কাগজটার লেখা একটু পড়তে যাবে, তখন জেরিম তাড়াতাড়ি করে কাগজটা কেড়ে নেয়, আর এইভাবে কাগজটা কাটতে গিয়ে দোংহোর স্যুটের একটা বোতাম ছিঁড়েও যায়। জেরিম তখন বারবার করে সরি বলতে থাকে। দোংহো বলে, কোনো ব্যাপার না, আমি এটা সেলাই করে নেব। কথাটা বলেই দোংহো সেই সময় নিজের স্যুটটা খুলে ফেলে। দেখা যায় দোংহোর যে ফিগার সেটা সত্যি সত্যি ভীষণ হট, যেটা দেখে জেরিম বলতে থাকে এই ছেলেটাই হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট। দোংহো ব্যাগ থেকে তখন সুতো বার করে স্যুটের ওই বোতামটা সেলাই করা শুরু করে, আর তারপর ওটা সেলাই করা হয়েও যায়। তারপর আবারও স্যুটটা দোংহো পরে নেয়, যেটা দেখে খুব খুশি হয়ে যায় জেরিম। আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুই কিন্তু দেখতে থাকে চাউমিন। এরপর চাউমিন সোজা চলে আসে একদম দোংহোর সামনে, আর দুজনের যেন একেবারে চোখের শত্রু হয়ে ওঠে প্রথম দেখাতেই। দোংহো বলে, আমি চাই জেরিম আমাকে পুরো ক্লাবটা ঘুরে দেখাক। এটা শুনে জেরিম তো খুব খুশি হয়ে যায়। এরপর দোংহো যখন একটা বই পড়ছিল, তখন ওর দিকে অবাক হয়ে তাকিয়েছিল জেরিম। দোংহো বলে, আচ্ছা তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? জেরিম বলে, আমি খালি ভাবছিলাম যে তোমার বয়স কত হতে পারে। দোংহো বলে, আমার এখন 30। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় জেরিম।
কারণ ও ভেবেছিল নিশ্চয়ই অনেক বয়সে ছোট হবে দোংহো, কিন্তু এটাই তো পারফেক্ট ম্যাচ। জেরিম এখন 25 আর ওর বর হবে 30। জেরিম তো মনে মনে দোংহোকে নিজের বর মেনেই নিয়েছে। তখনই দোংহো বলে যে ও আসলে কোরিয়ার বেশ বড় একজন ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর। আর এটা যখন জেরিম জানতে পারে তখন জেরিম তো খুব খুশি হয়ে যায়, কারণ এই ডিরেক্টর মানে দোংহো ডিরেক্টেড অনেক মুভি জেরিম দেখেছে আর ওর অনেক ভালোও লেগেছে। জেরিম তখন দোংহোর সঙ্গে আবারও দেখা করার জন্য এই সোশ্যাল ক্লাবের ওয়েলকাম পার্টিতে নিজেই ইনভাইট করে ফেলে। তাতে দোংহো ভীষণ খুশি হয়। অন্যদিকে ডায়না এসেছে চামিনের সঙ্গে দেখা করতে, কিন্তু চামিন তো ডায়নাকে পাত্তাই দেয় না। জেরিম এসে তখন চামিনকে জানায় যে সে আগে থেকেই ইনভাইট করে ফেলেছে দোহংকে। এটা শুনে চামিন তো কিছুতেই রাজি হয় না যে দোংহো এখানে আসুক, এমনিতেই দোংহো এখন ওর রাইভাল হয়ে গেছে। কিন্তু জেরিমের জোড়াজুড়িতে চামিন আর কি করবে, রাজি হয়ে যায়। তাতে করে তো জেরিম খুব খুশি হয়ে যায় আর তারপর নাচতে নাচতে ওখান থেকে চলে যায়। এরপর জেরিম দোংহোকে চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পাটা ফসকে গিয়ে ও পুরো পড়ে যায়। আর দোংহো তখন জেরিমকে ধরে ফেলে। জেরিমের তো তখন ভীষণ ভালো লাগে। তারপর দুজন মিলে উঠে আবারও হাঁটতে থাকে। তখন দুজনের সামনে চলে আসে চামিন, কিন্তু জেরিম বিশেষ পাত্তা দেয় না চামিনকে। এরপর ওরা দুজন মিলে যখন ওখান থেকে বেরিয়ে আসে, ওদের দুজনকে পেছন পেছন ফলো করতে থাকে চামিন, যেটা দেখে দোংহো জেরিম দুজনেই অনেক অবাক হয়ে যায়। জেরিম বলে, তুমি আমাদের ফলো করছো কেন? চামিন বলে, আমি তোমাকে বলেছিলাম না তোমার গা থেকে বাজে গন্ধ বেরোচ্ছে, আমার থেকে দূরে সরো। কথাটা বলে হালকা করে ধাক্কা মারতেই জেরিম আবারও পুরো দোংহোর গায়ের ওপর পড়ে আর দোংহো আবারও ওকে ধরে ফেলে। ওদের দুজনকে এতটা কাছাকাছি চামিন তো কিছুতেই মেনে নিতে পারে না। দোংহো বলে, তোমার গা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। কথাটা শুনে জেরিম খুব খুশি হয়ে যায়। দোংহো তখন জেরিমের চুলটাও সরিয়ে দেয়। আরও বেশি জেলাস ফিল করতে থাকে চামিন। এরপরে দোংহো গাড়িতে উঠে যায় আর একটা ক্যান্ডি গিফট করে জেরিমকে, বলে যে ওয়েলকাম পার্টিতে দেখা হবে। জেরিম এই ক্যান্ডি পেয়ে ভীষণ খুশি হয়ে যায় আর তারপরে ওখান থেকে দোংহো চলে যায়। জেরিমের এত খুশি তো চামিন সহ্যই করতে পারছে না। চামিন তারপর জেরিমকে নিয়ে চলে আসে লাউঞ্জ এরিয়াতে, আর ওখানে যতগুলো ছবি ছিল সমস্ত কিছু জেরিমকে বলে চেঞ্জ করে দিতে। একজন পেন্টার রয়েছে, তাকে দিয়েই চেঞ্জ করাতে হবে এগুলোকে, আর তার সমস্ত দায়িত্ব জেরিমকে দেয়। এত বড় দায়িত্বের নাম শুনে একেবারে অবাক হয়ে যায় জেরিম। পরের দিন সকালে জেরিম লঞ্চ এরিয়ার জন্য বেশ কিছু ছবি আনায়, তবে ওর আরও কিছু ছবি আনা কিন্তু এখনো বাকি আছে। এরকমই ওয়েলকাম পার্টির জন্য চারিদিকে ডেকোরেশনে কাজ করছিল জেরিম। তখনই কেউ একজন এসে জেরিমের যে দাঁড়ানো টুলটা সেটা চেপে ধরে, যাতে জেরিম পড়ে না যায়। তখনই জেরিম দেখতে পায় এটা তো দোহং। দোহং তখন জেরিমকে একেবারে কোলে তুলে নেয় আর কোলে তুলেই নামায়। তাতে করে জেরিম তো ভীষণ খুশি হয়ে যায়। ঠিক এরকমই সুন্দর একটা মুহূর্তে ওর ফোনে একটা মেসেজ আছে, আর সেটা হচ্ছে ওই পেন্টারের, যে বলে আমি আর কোনো ছবি আঁকতে পারবো না। এটা শুনেই তাড়াতাড়ি করে জেরিম ছুটতে ছুটতে বের হয়ে যায় আর চলে আসে সেই পেন্টারের হাউসে। এখানে এসে চারিদিকে জেরিম খোঁজে, কিন্তু সেই পেন্টার ছিল না, যেটা দেখে জেরিম তো অনেক বিপদে পড়ে যায়। এরপর জেরিম কিন্তু খুঁজতে খুঁজতে সেই পেন্টারকে পেয়েও যায়, কিন্তু পেন্টার কিছুতেই জেরিমের সঙ্গে যেতে রাজি হয় না। এইভাবে পুরো রাস্তাটা জেরিম ওই পেন্টারকে তাড়া করে বেড়ায়, যেন জেরিম একটা কুত্তা হয়ে গেছে। শেষমেশ জেরিম ওই পেন্টারকে ধরেই ফেলে। সেই পেন্টার তখন বলে যে ও কিছু পার্সোনাল রিজনের জন্য পেন্টিং করা ছেড়ে দিয়েছে, তাই এখন কেউই ওকে দিয়ে পেন্টিং করতে পারবে না। জেরিম অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তবুও সেই পেন্টার রাজি হয় না। জেরিম তো অনেক বিপদে পড়ে যায়। এবার পেন্টিং পাবে কোথা থেকেও। এদিন রাতে বাড়িতে ফিরে জেরিম নিজের হাতে একটা ছবি আঁকে, আর ছবিটা এতটাই সুন্দর এঁকেছে যে ও নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না। আসলে ও তো খুব সুন্দর ছবি আঁকতে পারে, কিন্তু শুধুমাত্র কটা টাকার জন্য ও স্বপ্নটার পূরণ হয়নি। অন্যদিকে চামিন যখন ঘুমাচ্ছিল, ও দেখতে পায় ওর পাশে জেরিম শুয়ে আছে। আর আজকে অন্য দিনের মতো চামিন আর ভয় পাচ্ছে না। চামিনের ভালো লাগছে যে জেরিম আজকে ওর পাশে আছে। চামিন তখন এতটাই বেশি রোমান্টিক হয়ে যায় যে জেরিমের গায়ের উপর উঠে পড়ে। চামিন বলে, তুমি দোহং এর সঙ্গে অত বেশি কথা বলছিলে কেন? সেই জন্য আই হেট ইউ। জেরিম বলে, তাহলে আমি কি করব? আমি কি এখান থেকে চলে যাব?
তাহলে তুমি স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো। কথাটা বলে জেরিন তখন চাউমিনের জামাটা একদম টেনে ছিঁড়ে খুলে ফেলে, আর দুজনকে একেবারে অবাক হয়ে দেখতে থাকে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় আমি নিজের জামা টেনে ছিঁড়ে ছুঁড়ে ঘুমিয়ে রয়েছে। আর নিজেকে এইভাবে খুঁজে পেয়ে চাউমিন তো একেবারে অবাক হয়ে যায়। এদিনই সোশ্যাল ক্লাবে জেরিম তখন প্রত্যেকটা ছবি দেখাচ্ছিল চাউমিনকে, আর ছবিগুলো বেশ ভালোই লাগে চাউমিনের। ওয়েলকাম পার্টির জন্য সমস্ত কিছু রেডি হতে থাকে আস্তে আস্তে। আসলে আজকেই রয়েছে সেই ওয়েলকাম পার্টি, আর সেখানে বিকেল হয়ে গেলেই হাজির হয়ে যায় জেরিম, যে খুব সুন্দর একটা ড্রেস পরে চলে এসেছে, আর তাতে জেরিমকে খুব সুন্দর দেখাচ্ছে। চাউমিন যখন দেখে জেরিমকে এত সুন্দর দেখাচ্ছে, ও তো জেরিমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু জেরিমের চোখটা ছিল চাউমিনের পেছনে দাঁড়িয়ে থাকা দোহংয়ের ওপর। জেরিম তখন চাউমিনের দিকে একটু না তাকিয়ে সোজা হেঁটে চলে যায় দোহংয়ের কাছে, যেটা দেখে সত্যি সত্যি চাউমিনের একটু কষ্ট হচ্ছিল। ওরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে গল্প করা শুরু করলে চাউমিনের জেলাসি হচ্ছিল। জেরিম দোহংকে নিয়ে চলে আসে ওর হাতে আঁকা ছবিটা, আর সিক্রেটলি বলে যে এটা কিন্তু আমি এঁকেছি। এটা শুনে দোহং খুব খুশি হয়ে যায়, আর নিজের যে স্টুডিও রয়েছে সেখানে জেরিমকে ইনভাইট করে। তাতে করে জেরিম তো একেবারে অবাক হয়ে যায়, আর সাথে সাথে খুব খুশি হয়ে যায় যে দোহং নিজে ওর স্টুডিওতে ইনভাইট করেছে জেরিমকে। এরপর লঞ্চ এরিয়া থেকে ওরা দুজনে চলে আসে, আর জেরিম তখন ব্লাশ করতে থাকে। তখন বেশ কিছু বিজনেসম্যানদের মেয়েরা দোহংয়ের সঙ্গে আলাপ করতে চায়। দোহংও সেই সময় ওদের সঙ্গে কথা বলা শুরু করে। সেই মেয়েগুলো তখন জেরিমকে অপমান করতে শুরু করে যে জেরিম কেন এতক্ষণ দোহংয়ের সঙ্গে হাঁটছিল। জেরিমের কি আসলে কোনো যোগ্যতা আছে দোহংয়ের আশেপাশে হাঁটার? সবাই যখন অপমান করছিল, দোহং কিন্তু তাদেরকে কিচ্ছু বলে না এর জন্য, যেগুলো শুনে খুব মন খারাপ হয়ে যায় জেরিমের। জেরিম তখন একজনের জন্য ওখানে ড্রিঙ্ক নিয়ে আসে, আর সেই মেয়েটা বলে আমি তো তোমাকে এই ড্রিঙ্কটা আনতে বলিনি। বলেই মেয়েটা ড্রিঙ্কটা ছুঁড়ে ফেলতে যাবে, আর তার ধাক্কায় জেরিমও তখন নিচে পড়েই যাচ্ছিল, কিন্তু পড়ে যাওয়ার সময় ওই মেয়েটার হাত জেরিম ধরে ফেলে, তাতে করে দুজন মিলে একসঙ্গে পড়ে। চকলেট ড্রিঙ্ক পরে জেরিমের পুরো ড্রেসটাতে দাগ হয়ে যায়, আর মেয়েটা তখন জেরিমকে তো অনেক উল্টো পাল্টা বলতে থাকে। সেই জন্য জেরিম সরিও বলে মেয়েটাকে। উনি দোহং রুমাল বের করে ওই মেয়েটার দিকে এগিয়ে দেয়, যেটা দেখে একেবারে অবাক হয়ে যায় জেরিম, আর সাথে সাথে মেয়েটাকে হাত ধরে ওখান থেকে ওঠায়ও। জেরিম তখন একেবারে অবাক হয়ে যায় যে কই দোহং তো ওর হাত ধরে ওঠালো না। জেরিম তখন বুঝতে পারে যে যাকে ও নিজের প্রিন্স চার্মিং বলে ভাবছিল সে আসলেই প্রিন্স চার্মিং নয়। দোহংয়ের চোখে সে সামান্য একজন এমপ্লয়ি। এরপরে দোহং জেরিমের দিকে হাত বাড়ায়। জেরিম হাতটা ধরবে কিনা তখন ভাবছিল, কিন্তু তখনই কেউ একজন এসে দোহংয়ের হাতটা ধাক্কা দিয়ে ওখানে জেরিমের জন্য হাত বাড়িয়ে দেয়। আর সেটা অন্য কেউ নয়, সেটা তো ছাতাওয়ালা বস চাউমিন। জেরিম সবার সামনে যেন ছোট না হয় সেই জন্য চাউমিন বলে চকলেট ড্রিঙ্কটা তো তোমার আমার কাছে নিয়ে আসার কথা ছিল, তুমি সেটা অন্য কাউকে দিয়েছিলেই বা কেন? কথাটা শুনে জেরিম তো একেবারে অবাক হয়ে যায়, আর তারপর চাউমিন ওর দিকে হাত বাড়ায়, আর তারপর জেরিম চাউমিনের হাত ধরে ওখান থেকে উঠে পড়ে। আর এদের দুজনের এই ব্যাপারটা ডায়না একদম সহ্য করতে পারে না। ডায়না তখন রেগে গিয়ে সবার সামনে চাউমিনকে খুব জোরে চড় মারে। জেরিম একেবারে অবাক হয়ে যায়। ডায়না তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। চাউমিন দেখে যে জেরিমের পুরো ড্রেসটাই নষ্ট হয়ে গেছে, তাই ওর স্যুটটা খুলে জেরিমকে পরিয়ে দেয়, আর সবার সামনে ওর হাত ধরে টেনে ওখান থেকে সরিয়ে আনে, যে ব্যাপারটা দোহংয়েরও সেরকম পছন্দ হয় না। চাউমিন জেরিমকে নিয়ে চলে আসে নিজের অফিস রুমে, আর বলে যে ওরা তোমাকে এত অপমান করছিল, তুমি চুপ করেছিলে কেন, তুমি কিছু বলনি কেন? জেরিম বলে আজকে ওয়েলকাম পার্টি, সে কোনো ঝামেলা করে ওয়েলকাম পার্টিটা নষ্ট করতে চায়নি। চাউমিন বলে তুমি কোথায় কখন কিভাবে আছো সেটা থেকেও বড় কথা, তোমাকে যদি কখনো কেউ অপমান করে সাথে সাথেই তুমি প্রতিবাদ করবে, আর এটাই হচ্ছে তোমার আসল কাজ। চাউমিন বলে আচ্ছা দেখো তো আমার গালে কি কোনো লাল রঙের দাগ পড়েছে? ও না আমাকে খুব জোরে মেরেছে। জেরিম বলে আমি তো ভাবতেই পারিনি ও এত জোরে মারবে। চাউমিন বলে যাই হোক তোমাকে আজকে এই ড্রেসটা পরে খুব সুন্দর দেখাচ্ছে। চাউমিনের থেকে এরকম প্রশংসা শুনে জেরিম তো একেবারে অবাক হয়ে যায়।
এরপর চামিন আর কিছু না বলে ওখান থেকে বেরিয়ে যায়। ডায়না যখন চলে যাচ্ছিল, চামিন তখন ডায়নার কাছে আসে আর বলে, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তুমি আমাকে চড় মারলে কেন? ডায়না বলে, কারণ তুমি আমার থেকে অন্য কোনো মেয়েকে বেশি গুরুত্ব দিচ্ছ বলে। চামিন বলে, তাহলে তুমি এখানে এসো না। তুমি যত এখানে আসবে তুমি তত আমার ভুল খুঁজে পাবে। আমি যে তোমাকে ভালোবাসি না সেটা তো তুমি খুব ভালো করেই জানো, আর আমি নিজে থেকে বিয়েটা করতে চাইনি তোমার সঙ্গে, সেটাও তুমি জানো। তাই তুমি ভেবো না যে আমি তোমার মনের মতো করে চলবো। কথাগুলো শুনে ডায়না অনেক রেগে যায়, আর কোনো কথা না বলে ডায়না ওখান থেকে চলেও যায়। এইদিকে জেরিম তখন চলে আসে ওই বড়লোক মেয়েগুলোর কাছে আর এসে বলে সরি, কিন্তু সেই রিনা নামের মেয়েটা জেরিমকে পাত্তাই দেয় না। তার পরিবর্তে জেরিমকে প্রচণ্ড বাজেভাবে অপমান করে, গরিব, অশিক্ষিত, অনেক কিছু বলে। জেরিম তখন পেছনে তাকিয়ে দেখে দোহং দাঁড়িয়ে রয়েছে আর ওদের সমস্ত কথাগুলোই শুনছিল, যেটা দেখে জেরিমের আরো মন খারাপ হয়ে যায় যে দোহং এই কোনো কিছুরই কোনো প্রতিবাদ করলো না, বরং দুজনে একসঙ্গে পড়ে গেলে দোহং ওই বড়লোক মেয়েটাকে আগে সাহায্য করলো। জেরিম বুঝতে পেরে গেছে যে আসলে ও ঠিক কি, আর এটা ভেবে জেরিমের খুব মন খারাপ হয়ে যায় যে তার জন্মটা তো তার হাতে ছিল না। সে যদি একটা গরিব পরিবারে জন্মায় তাহলে তার কি দোষ? তাই বলে সবাই মিলে এইভাবে অপমান করবে, এইভাবে অবহেলা করবে? কথাগুলো ভাবতে ভাবতে জেরিমের চোখে জল চলে আসে। ঠিক সেই সময় চামিন চলে আসে ওখানে, আর জেরিমের চোখে জল দেখে খুব অবাক হয়ে যায়। জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? জেরিম তখন অনেক দুঃখ করে বলে যে এই পৃথিবীতে আমার জন্মানোই উচিত হয়নি, তাহলে সবার থেকে এত অপমান লাঞ্ছনা সহ্য করে আমাকে বেঁচে থাকতে হতো না। চামিন বলে, তুমি এসব কথা কেন বলছো? জেরিম বলে, এই পৃথিবীটা, এই জায়গাটা কোনো কিছুই আমার জন্য নয়। আমি আমার নিজের জায়গাটা ভুলে গিয়েছিলাম, তাই তো বড্ড বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। জেরিমের মুখে এই কথাগুলো শুনে চামিনেরও মনটা তখন বেশ খারাপ হয়ে যায়। চামিন বলে, আমি তোমাকে সাহায্য করব। চামিন জেরিমের অনেকটা কাছে আসে আর বলে, তুমি যদি এটা চাও তাহলে চোখ বন্ধ করো। জেরিম তো অবাক হয়ে যায়, বুঝতে পারে না যে কি বলার চেষ্টা করছে চামিন। জেরিম বলে, তোমার যা ইচ্ছে করো। কথাটা বলে ও চামিনের কাঁধে হাত রাখে, আর সবাই মিলে তখন ওদের দুজনকে এতটা ক্লোজ দেখে ওদের দিকে অবাক হয়ে তাকায়। দোহং তো একেবারে অবাক হয়ে যায়। চামিন তখন দোহং এর দিকে একবার তাকায় আর তারপরে একদম সোজা জেরিমকেও কিস করে বসে। এটা দেখে ওখানে যতজন ছিল সবাই একেবারে হা হয়ে যায়, আর জেরিমও তখন চামিনকে কিস করতে থাকে, মানে দুজনে হেব্বি রোম্যান্টিক হয়ে যায়। কিছুক্ষণ পর ওই পার্টি থেকে দুজনে একসঙ্গে বেরোয়, আর তখন দুজনে ফিল করতে থাকে যে একটু আগে ওরা কি করলো, তাই দুজনেই খুব লজ্জা পেতে থাকে। আর খুব লজ্জা পেয়ে জেরিম তখন ওখান থেকে একাই চলে আসে। সেদিন গাড়ি করে জেরিম যখন বাড়ির দিকে ফিরছিল ও আনন্দে তো একেবারে নাচ করতে থাকে এক প্রকার, কারণ এটাই ছিল ওর জীবনের প্রথম কিস। আর অন্যদিকে চামিনকে দেখা যায় ও নিজেকে বোঝাতে থাকে যে কোনো ব্যাপার না, এটা তো শুধুমাত্র কিস, এরকম পৃথিবীতে কতজন করে। কিন্তু তারপরেও ভাবে যে না, এটা পৃথিবীতে অনেকজন করলেও ও তো একমাত্র প্রথম করলো আজকে। এরপর জেরিম যখন বাড়িতে চলে আসে ও দেখতে পায় সেই হোয়াং নামের ছেলেটা ওরই বাড়িতে আছে। আসলে হোয়াং সুজিনকে প্রপোজ করেছে আর সুজিন তাতে রাজিও হয়ে গেছে। সেই জন্য সুজিন তার হবু বর হোয়াংকে নিয়ে এসেছে তার পুরো পরিবারের সঙ্গে আলাপ করাতে। সেই সময় হং আর জেরিম এমন একটা ভাব করতে থাকে যেন আগে ওদের কোনোদিনও দেখা হয়নি। পরের দিন সকালে জেরিম চলে আসে সোশ্যাল ক্লাবে, আর সেখানে ও চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল চামিন কোথায় আছে, কারণ চামিনের থেকে আসলে ওকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে, লজ্জায় পড়েছে যে। আর ঠিক তখনই আবারও চামিনের সঙ্গে জেরিমের মুখোমুখি দেখা হয়ে যায়। তখন দুজনেই এতটা বেশি লজ্জায় পড়ে গেছে যে কেউ কারোর মুখের দিকেও তাকাতে পারছে না। এরপরে চামিনকে তো সেই সোশ্যাল ক্লাবের বাকি এমপ্লয়িরা ঘিরে ধরে আর ভিডিও করতে থাকে, জিজ্ঞাসা করে যে কালকে চামিনের কি হয়েছিল, কেন চামিন জেরিমকে কিস করেছিল। কিন্তু চামিন তো লজ্জায় কোনো উত্তরই দিতে পারছিল না। কিছুক্ষণ পরে জেরিম ড্রিঙ্কস কাউন্টারে কাজ করছিল, আর ঠিক সেই সময় দোহং ওর কাছে আসে।
হঠাৎ করে দোহংকে এখানে আবারও দেখতে পেয়ে জেইরিম খুবই অবাক হয়ে যায়। আর এবার জেইরিম সেই ঘটনার পর থেকে কিন্তু দোহংয়ের সঙ্গে আগের মতো আর কথা বলে না, একটু এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করে। জেইরিম বলে, আমি আপনার জন্য কফি বানাচ্ছি। দোহং বলে, আমি এখানে এসেছি তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। জেইরিম তখন অন্যমনস্ক হয়ে গরম জলটা ওর হাতে পড়ে যায়। সেটা দেখে দোহং যেন অনেক চিন্তিত হয়ে যায় জেইরিমের জন্য। দোহং বলে, তুমি কি আমাকে একটু এক গ্লাস ঠান্ডা জল দিতে পারবে? জেইরিম তখন ওই ঠান্ডা বরফ জলটা দোহংয়ের দিকে এগিয়ে দিলে দোহং তখন ওই বরফটা নিয়ে জেইরিমের হাতেই লাগাতে থাকে, কারণ জেইরিমের হাতটা গরম জল লেগে পুড়ে গেছে। যেটা দেখে জেইরিম তো একেবারে অবাক হয়ে যায়। দোহং বলে, আচ্ছা চাউমিনের সঙ্গে তোমার কি সম্পর্ক? জেইরিম বলে, উনি শুধুই আমার বস। দোহং বলে, তাহলে কালকে রাতে ওটা কি ছিল? জেইরিম তখন বানিয়ে বানিয়ে বলে যে কালকে তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল ওর বস চাউমিন। আর চাউমিন যখন অনেক বেশি ড্রিঙ্ক করে তখন ও পুরো মাতাল হয়ে যায়, কি করে কোনো ঠিকই থাকে না। এরকম করে মাতাল হয়ে গিয়ে ল্যাম্প পোস্টেই তো চুমু খায়, আর আমাকে ল্যাম্প পোস্ট ভেবেই হয়তো কিস করেছিল। দোহং কথাটা পুরোপুরিভাবে বিশ্বাস না করলেও মেনে নেয় আর ওর স্টুডিওতে আসার জন্য ইনভাইট করে জেইরিমকে। তারপর দোহং জেইরিমের মাথায় একটা ক্লিপও লাগিয়ে দেয় আর বলে, এটাই হচ্ছে আমার তরফ থেকে আমার ইনভিটেশন কার্ড, সেদিন সময় মতো চলে এসো। দোহং যখন জেইরিমের সঙ্গে কথা বলে ফিরছিল চাউমিনের সঙ্গে ওর দেখা হয়ে যায়। দুজনেই যেন দুজনের চরম শত্রু হয়ে গেছে, কিন্তু কেউই কারোর সঙ্গে কোনো কথা বলে না। দোহংকে আজকে আবারও এখানে দেখে চাউমিন এতটাই বেশি রেগে গেছে যে ও একটা খুব ঝাল খাবার খেতে থাকে, কারণ তাতে করে যদি ওর রাগ একটু কমে। কিছুক্ষণ পর জেইরিম খাবার নিয়ে আসে চাউমিনের জন্য। চাউমিনের নজর জেইরিমের ঠিকই ক্লিপের ওপর পড়ে আর জিজ্ঞাসা করে, এটা তুমি কোথা থেকে পেলে? তুমি কি নর্থ কোরিয়া থেকে এসেছো নাকি? জেইরিম তখন বলে, এটা আমাকে দোহং গিফট করেছে। চাউমিন বলে, ও আচ্ছা, ওই জন্যই তোমরা দুজনে একসঙ্গে অনেকক্ষণ গল্প করছিলে। জেইরিম বলে, এটা আমাকে দোহং ভালোবেসে দিয়েছে, যেটা শুনে চাউমিন মোটেই খুশি হয় না। আরও বলে যে আমাকেও স্টুডিওতে ইনভাইটও করেছে। এটা শুনে চাউমিন তো একেবারে রে রে করে ওঠে আর বলে, তুমি কখনোই ওখানে যাবে না। জেইরিম বলে, আমি তো অবশ্যই যাব, আমাকে ইনভাইট করেছে, আমি যাব না। চাউমিনের তো তখন যেন একেবারে পাগল পাগল অবস্থা হয়ে যায়। জেইরিম বলে, তো তুমি এরকম করছো কেন? চাউমিন তখন বলার মতো কিছুই খুঁজে পায় না। জেইরিম বলে, প্রত্যেকটা কাজের কিছু না কিছু থাকে। চাউমিন বলে, কি কাজের, কি পেছনে থাকে? জেইরিম বলে, তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। চাউমিন বলে, কিসের রেসপন্সিবিলিটি? জেইরিম বলে, আমাকে আরেকবার কিস করতে হবে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় চাউমিন। জেইরিম বলে, আমাকে একটা জিনিস জানতে হবে আর স্টুডিওতে যাওয়ার আগেই আমি সেই জিনিসটা জানতে চাই। চাউমিন তখন ভীষণ ভয়ে ভয়ে বলে, কেন, কি জানতে চাও? আবার কেন কিস করতে হবে? জেইরিম বলে, কারণ এটা ভীষণ অদ্ভুত ছিল আর সেই জন্যই আমি আরেকবার এক্সপিরিয়েন্স করতে চাই। জেইরিম যখন একটু একটু করে চাউমিনের দিকে এগোচ্ছিল, চাউমিন তখন একটু একটু করে জেইরিমের থেকে পেছাচ্ছিল। জেইরিম তখন চাউমিনের ভীষণ কাছে চলে আসে আর বলে, এখানে শুধুমাত্র আমি আর তুমি আছো, এইবার আমরা একদম প্রপারলি করবো ওটা। চাউমিন বলে, তুমি পরে পছতাবে না তো? জেইরিম বলে, তুমি যদি এটা করতে চাও তাহলে চোখ বন্ধ করো। কথাটা বলেই জেইরিম যখন চাউমিনের ভীষণ কাছে চলে আসে তখন সত্যি সত্যি চাউমিন নিজের চোখটা বন্ধ করে নেয়। এখানেই ড্রামাটা শেষ নয়, কিন্তু এর আরও একটা পর্ব খুব তাড়াতাড়ি আসছে।